due to these areas have সেপারেট স্ট্যান্ডার্ড, এটার প্রত্যেকটার জন্য আলাদা এক একটা স্ট্যান্ডার্ড করা আছে, কপিরাইট, প্যাটেন্ট, অয়েল, মিনারেল, ন্যাচারাল গ্যাস, সবগুলোতে আলাদা স্ট্যান্ডার্ড কাজ করে, যে কারণে এখানে কিন্তু লিজের এই 17 কাজ করে না। আমরা এটুকু মনে রাখবো যে এগুলো বাদে সকল লিজের ক্ষেত্রেই IS 70 কাজ করে। ওকে, and normally there are two types of leases. আপনারা যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করে আসছেন এর আগে, or managerial finance করে আসছেন বা corporate finance, you know normally there are two types of lease. Main types of lease, normally there are two types, right? One is financial lease and another operating lease. Okay, এবং আমরা অ্যাকাউন্টিং যখন কাজ করি এই দুটো লিজের কথা পাই। অবশ্যই যখন আমরা ফিনান্সে গেছি, লিজের আরো কিছু প্রকারভেদ মানে বলেছিল, এরকম যে লিজ ভার্সেস পারচেজ অথবা বাইব্যাক লিজ, এরকম কিছু ছিল স্যার? দরকার নেই, আমাদের এই দুটো হলেই চলবে, যেহেতু যা এখন মনে রাখার কোনো দরকার নাই। And the classification of leases, normally we classify leases under two areas. One is financial lease, and this is the general definition or general concept of this financial lease. Normally in this case, risk and reward transferred, মানে এখানে হয় কি, যিনি মালিকানা চলে আসে আমাদের হাতে, মূলত টাকা দেয়নি কিন্তু মূল মালিক হিসেবে ট্রিট করা হয়, যে কারণে ফিনান্সিয়াল লিজকে আমরা আবার অ্যাসেট হিসেবে শো করবো, একটু পরে দেখাবো স্যার এই জায়গাগুলো। আচ্ছা, এবং another one, all other leases normally we consider operating lease. এবং স্ট্যান্ডার্ড যখন আমরা ভিতরে আপনি ঢুকবেন, আপনার যদি গুগলে ঢোকেন বা উইকিপিডিয়া যেটা আছে আমাদের, ওখানে ওরা এইভাবে বলেছে, ফিনান্সিয়াল লিজ এন্ড অল আদার লিজেস আর আবার অপারেটিং লিজ। তাহলে মেইন ডিফারেন্স, ইন দিস কেস ফিনান্সিয়াল লিজ নর্মালি রিস্ক এন্ড রিওয়ার্ড, risk and reward are normally been transferred to the leasee, মানে লেজারের কাছ থেকে মালিকানায় সরাসরি চলে যাও আমার যিনি লিজি থাকবেন তার কাছে। এবং এই জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একটু আলাদা হয়, ফিনান্সিয়াল লিজের ট্রিটমেন্ট যা হয় আমরা একটু পরে দেখবো, আর অপারেটিং লিজের জন্য ট্রিটমেন্টটা একটু আলাদা হয়। And now accounting by leases, এই লিজি যখন অঙ্ক করবে, লিজি মানে আমি ধরুন আমরা নিচ্ছি, নিজেকে লিজ হিসাবে চিন্তা করলে ভালো বোঝা যাবে। তো এবং এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ভাববো, যে সে ইট ইজ ফিনান্সিয়াল লিজ অর অপারেটিং লিজ। যদি ফিনান্সিয়াল লিজ ভাবেন তাহলে ট্রিটমেন্টটা কি হবে দেখুন। ইন দ্য টাইম অফ কমেন্সমেন্ট, যখন আমরা সংগঠিত করি, এইটা আমরা একবারেই লেখার চেষ্টা করেছি, কারণ আমরা আসলে লাইন বাই লাইন যখন আমি স্লাইডিং করি, ইট উইল টেক টাইম। তো দেখুন আমরা কি বলার চেষ্টা করেছি, ইট শুড বি রেকর্ডেড অ্যাজ অ্যান অ্যাসেট অ্যান্ড অলসো এ লায়াবিলিটি। এবং যে কারণে আপনি দেখবেন আমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে আসছি, সেখানে আমরা লিজ অব্লিগেশন দিয়ে কিন্তু আমরা একবার লিখেছি যে লিজ, একবার ডেবিট পাশে অর্থাৎ অ্যাসেট পাশে দিয়েছি আমার অ্যাসেটটাকে, আর ফিনান্সিয়াল লিজ বলে আমরা কিন্তু দেখবেন আপনি মানে আপনার আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার পাশেও রেখেছি কিনা মনে পড়ে স্যাররা? দেখুন তো একটু মনে করুন তো স্যার। আমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছিলাম মাঝখানে 17 কি 18 কোনো চ্যাপ্টারে, আমরা একটা বড় অঙ্ক পেয়েছিলাম, ফিনান্সিয়াল পজিশন যখন বের করেছিলাম, একটু মনে পড়ার কথা স্যার, নাহলে আজকে বাসায় গিয়ে দেখবেন। আমরা যখন ফিনান্সিয়াল লিজের মাধ্যমে কোনো অ্যাসেট আনি, নর্মালি এটা দুটো কাজ করে, একটা হলো অ্যাসেট হিসাবে আমরা দেখাবো, অ্যাসেটটা থাকবে আমার অ্যাসেট পাশে, যে অ্যাসেটটা নিবো আমি, প্লাস ওকে লায়াবিলিটি বলে দেখাবো, যে ফিনান্সিয়াল অব্লিগেশন তৈরি হবে লায়াবিলিটি হিসাবে। সেকেন্ড ওয়ান, যখন লিজ পেমেন্ট করি, এই লিজ পেমেন্ট, এবং একটু পরে আমরা অঙ্কে দেখব, প্রত্যেকটা লিজ পেমেন্টে যেহেতু আমরা এটা মালিকানাও পাবো, আমাদের টাকার মধ্যে লিজ, এভরি লিজ পেমেন্ট ইনক্লুডস দ্য প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্ট। এবং লিজ পেমেন্টের মধ্যে দেখা যাবে আমাদের একটা অংশ যাবে মূল টাকা বাবদ, আর একটা অংশ যাবে ইন্টারেস্ট বাবদ। মূল টাকা যেটা বাবদ যেটা যাবে সেটা আমি লায়াবিলিটিকে রিডিউস করে দিব, আর যেটা আমরা ইন্টারেস্ট হিসাবে দিব সেটাকে আমরা ফিনান্স চার্জ হিসাবে শো করব। মনে থাকবে স্যার একটু? দেখুন চিন্তাটা, যেহেতু সে লোক আমার অ্যাসেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, যখন আমরা পেমেন্ট দিচ্ছি, অর্থাৎ গাছ টাকা যখন দিব, মূল টাকা দিব, প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার লায়াবিলিটি থেকে রিডিউস হতে থাকবে, এবং আমার যখন যেটা আমি ফিনান্স চার্জ হিসাবে দিব, ওইটা আমার চলে যাবে আমার অপারেটিং এক্সপেন্স হিসাবে।
যেহেতু আমার এই অ্যাসেটটা নিজের হয়ে গেছে, দেন এটা আমরা নিজের অ্যাসেট হলে যেমন ডেপ্রিসিয়েশন চার্জ করতাম, এই অ্যাসেটটাও কিন্তু ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। আমরা এটা বলার চেষ্টা করেছি, ডেপ্রিসিয়েশন পলিসি ফর অ্যাসেট অ্যাজ ওয়েল অ্যাজ ইওর ওন্ড অ্যাসেট। অর্থাৎ আপনি ডেপ্রিসিয়েশন অন্য অ্যাসেট যেভাবে করবেন এবং এটাও সেভাবে করবেন। স্যাররা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে একজন যদি বলতেন, দেখুন আপনি যদি এক নজরে আপনি যদি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করেন যে ক্যাপিটাল রিস্ককে আমরা কনসিডার করব বোথ অ্যাসেট এন্ড লায়াবিলিটি, নাম্বার 1। সো ট্রিটমেন্ট কিন্তু এই জন্য আমরা যখন আবারও বলছি বারবার যে ফিনান্সিয়াল পজিশন যখন রেডি করেছি, দু একটা অঙ্ক দেখবেন বাসায় গিয়ে বইতে খুললে, যে কি এরকম বলেছে যে অ্যাসেট ডেবিটে অর্থাৎ অ্যাসেট পাশে দেখানো আছে, আবার অব্লিগেশন দেখানো আছে, যে লিজ হিসাবে আমরা দেখিয়েছি ওখানে লিজ অব্লিগেশন। যখন পেমেন্ট হয় প্রত্যেক বছরে, সেখানে একটা অংশ প্রিন্সিপাল বাবদ যাবে, আর একটা অংশ যাবে সুদ বাবদ। প্রিন্সিপাল যেটা যাবে সেটা আমার লাইব্রেরি থেকে রিডাকশন হবে, কারণ সে পাবে, আমি টাকা দিয়ে যাচ্ছি। আর যেটা ফিনান্স চার্জ দিব, এইটাকে আমরা আসলে অপারেটিং একটা এক্সপেন্স হিসাবে চার্জ করে দিব। যেহেতু মেশিনটা আমার বা অ্যাসেটটা নিজের কাছে থাকবে, নিজের হয়ে যাবে, তাহলে ওন মেশিন যেভাবে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি, ফিনান্সিয়াল লিজের যে অ্যাসেটটা থাকবে ওইটাও আমার একইভাবেই আমরা ডেপ্রিসিয়েশনকে চার্জ করব। বাট ফর অপারেটিং লিজ, এটা শুধু আমরা ব্যবহার করার অধিকার জন্মে, এটা মালিকানা আমার হাতে আসে না, শুধু লিজ পেমেন্টটাই আমরা এক্সপেন্স হিসাবে রিকগনিশন দিয়ে থাকি, শুধুমাত্র লিজ পেমেন্টটাই রিকগনিশন দিয়ে থাকি। এবং আপনাদের জ্ঞাতার্থে বলি, এই ফিনান্সিয়াল লিজের অঙ্কই আমরা মূলত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে করে আসছি। আপনারা মনে পড়বে একটা অ্যামোর্টাইজেশন শিডিউল করতেন মনে হয়, স্যাররা একজন একটু আমাকে একটু সাড়া দিবেন নাকি? হ্যাঁ স্যার, এটা করতাম, অ্যামোর্টাইজেশন শিডিউল আপনি লিখতেন, ইয়ার 1 2 3 প্রিন্সিপাল। ওকে, থ্যাংক ইউ স্যার, এই তো একটু আমাকে সাহস দেন, আমি তো ভাবছি কি সব মনে আছে না, আমি ভুল পথে আছি কিনা স্যার। ওকে, এন্ড দিস ইজ দ্য অ্যাকাউন্টিং সিস্টেম ফর লিজি, তার মানে আমরা যারা লিজ নিলাম। ওকে, নাও অ্যাকাউন্টিং বাই লেজার, এখন ধরে নেন আমরাই সেই মালিক, আমরা আমার মেশিনটাকে ভাড়া দিচ্ছি, আমরা তাকে দিয়ে দিচ্ছি। এবং এখানেও আমরা দুটো ট্রিটমেন্ট হবে, একটা হবে হলো যদি আমরা ফিনান্সিয়াল লিজ করি, এটা একটা শুধু রিসিভেবল বলে আমরা শো করব, প্রাপ্য, তার কাছে আমার কিছু পাওনা জন্মে, তাকে তোমার অ্যাসেটটা দিয়ে দিয়েছি, সে আমাকে কি করবে, টাইম টু টাইম সে আমাকে কি করবে, লিজ পেমেন্ট দিবে, রাইট স্যার? এবং এটা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কমতে থাকবে, পরের বছরে যেটা পাবো কমে যাবে, এইভাবে রিসিভেবল হিসেবে চলতে থাকবে। ওকে স্যার? এবং যেহেতু এটা রিসিভেবল তে কমবে, এটা মূলত হচ্ছে এখানে বলছে শুড রিকগনাইজ ফিনান্স ইনকাম। যেমন আমরা এটাকে বলেছি ফিনান্স চার্জ দেখাবো, আমার লেজার আমি যখন হবো, আমি মালিক, আমার কাছে প্রত্যেক বছরে ইনকামটা আসবে, দিস উইল বি ইওর রেভিনিউ ইনকাম। ওকে, এন্ড অ্যাসেটস হেল্ড ফর অপারেটিং লিজ যদি হয়, এটা আমার ব্যালেন্স শিটে থাকবে, কারণ অপারেটিং লিজ কিন্তু অ্যাসেটের মালিকানা আমি ট্রান্সফার করি না, রাইট? অপারেটিং লিজে কি মালিকানা যায় না, অপারেটিং লিজে ওইটাকে আমি আমার একটা সাধারণ অ্যাসেট হিসেবে ট্রিট করব, ওইটা আমাদের ব্যালেন্স শিটে চলতেই থাকবে। এন্ড দিস ইজ দ্য জেনারেল সিস্টেম ফর অ্যাকাউন্টিং বাই লিজি এন্ড অলসো আওয়ার লেজার। একটু মনে রাখবেন, যদি কখনো আমরা অঙ্ক পাই, দেখবো ইনশাল্লাহ। ডিসক্লোজার একটু মুখস্থ রাখবেন, এটা আমি লাইন বাই লাইন পড়াবো না, আপনাকে দিয়ে দিব, শুধু টার্মগুলো দেখে নিন, পড়তে থাকো। যদি মনে হয় স্যার আমরা এখানে কোনো আইটেম বুঝতে পারছি না, আমি সেটা বলবো শুধু। টুডে উই হ্যাভ এ লং জার্নি, যে কারণে আমরা আসলে আপনাকে সময় নিচ্ছি না, আমরা অঙ্কে একটু সময় দিব আজকে। এটা মনে হয় বোঝা যাচ্ছে, কোনো অ্যাম্বিগুইটি নাই আমি বিশ্বাস করি। সাবলিজ যেটা বুঝি কিনা, এটা বলা লাগবে স্যার? আচ্ছা, আমরা একটু বলি, যারা একটু ঢাকাতে এরকম হয় নাকি, আমরা ফ্ল্যাট নিয়েছি ধরুন 3 রুমের ফ্ল্যাট, কিন্তু আমাদের লোকজন কম, তখন একটা রুম আবার ভাড়া দিয়ে দিতে পারি না আমরা স্যার? সাবলেট দেওয়া হয়। এই সাবলেট আসলে সাবলিজ বলুন তাহলে হয়ে গেল, তাই তো স্যার? মূল মালিকরা তো জানাতেও পারি, নাও জানাতে পারি, আমি নিব হয়তো 10,000 টাকায়, আর আমি আমার 3টা রুমের একটা রুম ভাড়া দিয়ে দিব হয়তো হচ্ছে 5,000 টাকায়, হতে পারে না স্যার, যদি সুযোগ হয়? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, এটা নিয়ে আর কথা নেই। এটা আমরা রয়্যালটি অঙ্কে মনে দেখেছি, এরকম করে সাব রয়্যালটির সিস্টেম আছে। ওকে, একটু পড়ে নেন এখান থেকে, আমরা আর দেখবো না এখানে। ডিসক্লোজার ফিনান্সিয়াল লিজ, ডিসক্লোজার অপারেটিং লিজ,
ওকে, অনেক ডিসক্লোজার আছে, এগুলো জাস্ট একটু আপনার চোখেরটা একটু চোখের দেখা দেখে রাখুন। পরীক্ষায় এতগুলো আসবে না কখনো, বিশ্বাস করি আমি। এখান থেকে যেটা আসবে সেটা আসতে পারে, সেটা হলো ক্লারিফাই অর ডিফারেন্সিয়েট ফিনান্সিয়াল লিজ অ্যান্ড অপারেটিং লিজ, এটা আসতে পারে। অথবা আপনাদের ওই যে বললাম অবজেক্টিভ আসতে পারে, অঙ্ক আসতে পারে, একটু পরে যে অঙ্ক দেখবো আমরা। So many disclosure. And now IS 32, আমরা এটা নিয়ে কথা বলবো। আবারও বলি, ডিসক্লোজার, when you will get this slide at your end, please go through the I mind you will go through the slide, then you will clear about your disclosure or any other item. Now we will go with our IS 32. This 32 works or gives guideline regarding our financial instruments. And now the question, who are the financial instruments? কারো কি জানা আছে স্যার? এমনি জাস্ট গল্প আমরা বলবো একটু পরেই। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কেউ যদি বলতে চান একটু, স্যার এগুলো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ফিনান্সিয়াল অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি। ওকে, থ্যাংক ইউ। তার মানে কিভাবে বলা যায় স্যার এটা? Say a company is investing 2000 share in another company. আমরা এরকম করি না, একটা কোম্পানি অন্য কোম্পানিকে 1000 শেয়ারে বিনিয়োগ করতে পারে না? আচ্ছা, যিনি বিনিয়োগ করলেন তার কাছে তো এটা আসলে কি অ্যাসেট নাকি ফিনান্সিয়াল অ্যাসেট তৈরি হয়? ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এই যে ইনভেস্টমেন্ট, এটা ফিনান্সিয়াল অ্যাসেট না স্যার? জি স্যার। মানে ফিনান্সিয়াল অ্যাসেটের মূল বৈশিষ্ট্য যেটা, এখান থেকে আমাদের একটা একটা আর্নিংস থাকে নাকি স্যার? আচ্ছা, আর ওই যে লোকটা যে আমাকে লাভ দিবে বা সুদ দিবে, আমি যে নামে ডাকি না কেন, যদি আমরা স্টকে বিনিয়োগ করি আমরা ডিভিডেন্ড ব্যবহার করি, যখন আমরা ডিবেঞ্চারে বিনিয়োগ করি বলুন তো স্যার, তখন আমার আর্নিংসটা কি হয়? ইন দ্য ফর্ম অফ ইন্টারেস্ট। ওকে, তাহলে আমি যখন বিনিয়োগে যাচ্ছি এটা কিন্তু আমার জন্য ফিনান্সিয়াল অ্যাসেট। যিনি নিলেন তার জন্য কি হবে স্যার? লায়াবিলিটি, স্যার। ফিনান্সিয়াল লায়াবিলিটি। থ্যাংক ইউ স্যার। তার মানে আসলে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে এটা একটা পথ তৈরি করে। ইট গিভস এ পাথ, ওয়ান ফর ফিনান্সিয়াল অ্যাসেট এন্ড অ্যানাদার ফর ফিনান্সিয়াল লায়াবিলিটি। এবং আপনি ইকুইটি নাম বলেন, এটা হতে পারে। আমরা ডিভেঞ্চার বলছি, এটাও ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হতে পারে। আপনার ক্যাশ হতে পারে। আপনি একটা কন্ট্রাক্টর করলেন কোনো, মানে আমরা কোনো পাবো না এখানে আমার মনে হয়, যেটা বলি আমরা ট্যানজেবল কোনো আইটেম কি থাকে এখানে? না, ফিজিক্যাল কোনো সাধারণত হ্যাঁ, যেমন আমরা ক্যাশ বলছি, আর এখন তো ক্যাশ হয়ে গেছে, প্লাস্টিক কার্ড হয়ে গেছে নাকি স্যার? আপনার এখন টাকা কি আসলে প্লাস্টিক কার্ডও নেই, এখন আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে, বিভিন্ন নামে এখন আমরা ব্যবহার করছি। স্যার বলুন তো স্যার একটু, যারা কাজ করেন এটা নিয়ে স্যার কি হয়েছে বলুন। এখন ক্যাশ কদিন পর আর কি বয়ে নেওয়া লাগবে স্যার? আপনি দোকানে গিয়ে শুধু আপনার বিকাশ নম্বর বলবেন, আপনার টাকা নিয়ে নিচ্ছে। অথবা আপনি যখন কারো কাছে আনছেন, বললে ভাই নগদ টাকা দরকার নেই, আপনার নাম্বার থেকে আমাকে একটু সেন্ড করে দেন। আমি এরকম করি না আজকাল স্যার? ডিজিটালাইজেশন। ওকে, তো আমরা আসলে IS 32 normally works with this various types of financial instrument, and here is the general or brief history of this IS 32. আবারও বলি, এগুলো শুধু আপনার সংগ্রহে রাখার জন্য, পরীক্ষার প্রস্তুতি হিসাবে না স্যার। আমি প্রথম দিন বলেছিলাম, আমি ধরে নেই যে আমিও পরীক্ষা দিব, সেই হিসেবে আমি যা পড়তাম আপনাদের সেটুকু পড়তে বলি। এইটুকু ধরে রাখেন, শুধু আপনার পরবর্তীতে কখনো সময় হলে ভালো লাগছে না, একটু সামনে একটু স্লাইডটা দেখলেন, কম্পিউটার ওপেন করলেন। And now objective of IS 32. তাহলে আমরা গল্প করলাম যে এখানে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট একদিকে লায়াবিলিটি থাকে, আবার একদিকে হলো ফিনান্সিয়াল অ্যাসেট তৈরি করতে পারে। তো মেইনলি IS 32 gives guidelines or give principle regarding this financial instrument. দেখুন, একটু আগে মনে একজন বলেছেন স্যার ইকুইটি, বলেছেন না স্যার এখানে? আমার মনে হয় বলেছেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। And normally this 32 is standard works
the area, that is the scope. কোন এরিয়াতে কাজ করে? এখন একটা ব্যাপার হলো এক্সপেকটেশনটা আমি এখানে উল্লেখ করি নাই, আপনারা একটু সার্চ দিয়ে দেখে নিন। উইথ সাম এক্সেপশনস, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে সকল ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা IAS 32 কাজে লাগাতে পারি। ওকে, and now we will go for definition. আমরা যেটা বলার চেষ্টা করেছিলাম দেখুন সেইটাই মনে আমরা বলবো। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নরমালি ইটস এ কন্ট্রাক্ট and it goes with both for a financial asset and also for a financial liability. তার মানে একটা ইকুইটি বা প্রতিষ্ঠানের জন্য সে তৈরি করে অ্যাসেট, অন্যদের জন্য তৈরি করে লায়াবিলিটি। দুইটা সাইড হবে, মানে আমার জন্য যদি আপনি ভাবেন যে আমি বিনিয়োগ করলাম দেন ইট উইল বি ফিনান্সিয়াল অ্যাসেট, আমি বিনিয়োগকে কালেকশন করলাম বা আমি ধার হিসেবে নিলাম, আমি নিয়ে আসলাম, এটা হবে আমার জন্য ফিনান্সিয়াল লায়াবিলিটি অর ফিনান্সিয়াল অব্লিগেশন। এবং আমরা এই ডেফিনেশনটাও দিয়ে রাখছি আপনার জন্য। ফিনান্সিয়াল অ্যাসেট দেখুন, ওকে, and the reverse of this financial asset will be our financial liability or obligation. And in our financial liability, normally a popular or a familiar item is share. আমরা প্রায় আসলে এই লায়াবিলিটি যখন চিন্তা করি আমরা দেখি নিশ্চয়ই আমার যে ফিনান্স ক্যাপিটাল স্ট্রাকচার জানি কাকে বলি স্যার? স্যার আমরা ক্যাপিটাল স্ট্রাকচার কাকে বলি জানি স্যার? ক্যাপিটাল স্ট্রাকচার, জি একজনে বলুন স্যার, আপনার ফোনটাকে আনমিউট করে একজনে বলুন স্যার। The capital structure is a combination of various financial instruments. Okay, fine, thank you. And normally this financial instrument consists of common share, preference share, debenture, right? Yes, sir. আমরা মেইনলি এগুলো থাকি। এই যে আমরা আমাদের এই বইতে খুলে দেখা যাবে শেয়ার নিয়ে ওরা কিছু কথা বলেছে, কমন শেয়ার, প্রিফারেন্স শেয়ার, এই নামগুলো পরিচিত, এই আপনাদের আমি শেখাবো না, কারণ এটা আপনারা শিখে আসছেন কি ফ্রম ভেরি বিগিনিং নাকি। তারপরেও কেন জানি মনে হচ্ছে একটু দিয়ে দিলাম ছোট্ট করে, তাই না? এই জিনিসটা আমরা শিখে এসেছি। 1 unit of ownership interest in a corporation, right? Okay. তো স্যার আমি আবারও বলছি, আজকে আমরা কিন্তু থিওরি একটু অনেক ছিল, কিন্তু আমি একটু টেনে আসছি। তো আপনারা এখন একটু কলম খাতা নিতে হবে আপনাদের। প্লিজ টেক পেন অর পেন্সিল, ক্যালকুলেটর। আমরা হাতে হাতে অঙ্ক করতে চাই স্যার, কারণ আমরা গত প্রায় 2টো ক্লাসে কোনো অঙ্ক করতে পারিনি, মনটা ভালো লাগছে না আমার নিজেরও। হ্যাঁ স্যার, নাও ম্যাথমেটিক্যাল প্রবলেম, উই আর গোয়িং উইথ দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম 1. Maybe it is from your text. A night club hires a revolving dance floor. Oh, ভালো লাগছে না শব্দটা? নিশ্চয়ই ভালো লাগছে। Revolving dance floor for all its useful life. Okay. The dance floor was worth taka 94,000 the first day of use, the January. The contract tells you that there are 4 payments of 30,000 to be made on 31st December of each year, and that the implicit rate of interest. গল্পটা তাহলে কি হলো স্যার? আপনি নাইট ক্লাবের জন্য একটা রিভলভিং ডান্স ফ্লোর, ওই যে আমরা মাঝে মাঝে দেখি বাইরের জগতে দেখা যায় মাঝে মাঝে যে নাচে যে সেটা ঘোরে, তাই না? এটাকে মানে রিভলভিং ডান্স ফ্লোর বলি। এইটা সে বলছে যে তার জীবনব্যাপী সময়ের জন্য নিয়েছে মনে হয়, অল ইটস ইউজফুল লাইফ। তার মানে এটা যে ফিনান্সিয়াল লিজ বোঝাই গেল এখন 94,000 টাকা, রাইট? এবং এইটা সে করে কি ফার্স্ট ডে অফ ইউজ, সে 1 জানুয়ারিতে ইউজ করা শুরু করেছে। এবং এইভাবে কয় বছরের জন্য স্যার এটা আছে? 4 payments, 30,000 টাকা টু বি মেড,
each year and the implicit rate of interest. And the question, calculate the interest rate allocation on a sum of digit basis and on actuarial basis. স্যার আমরা এখন কথা বলি যে সাম অফ ডিজিট মেথড আমরা বুঝি কিনা, তারপরে আমরা অঙ্কের কোশ্চেনে যাব স্যার বা উত্তরে যাব। আমরা একটু খেয়াল করে দেখুন স্যার, 30,000 পার পেমেন্ট and we are paying 4 installment, right? Yes, sir. Then total payment 1,20,000. 1,20,000 excess over our contract value। আমি তাকে কত টাকায় কন্ট্যাক্ট করেছি, সরি অ্যাসেটটা কত দাম ধরে নিয়েছিলাম ওর কাছ থেকে, 94,000, রাইট? দেখুন তো স্যার, জি স্যার। জি স্যার, 94 যদি হয় এক্সেস অ্যামাউন্ট কত, স্যার 26,000 120 টাকা। মাইনাস 94। জি জি, থ্যাংক ইউ, 26,000 টাকা। তো অঙ্কে বলছে আমরা যে ইন্টারেস্ট অ্যালোকেশন করব, এই 26,000 টাকা 4টা বছরের মধ্যে ভাগ করতে পারি। There are various methods to allocate or to calculate this interest. One of them, a simplest method is sum of digit basis. And what does it mean? Sum of digit basis mainly it's a ratio basis, and ratio will be reverse form, 4-year installment, then the ratio will be 4:3:2:1. সারা মনে রাখবেন, যখনই সাম অফ ডিজিট বলবে বিপরীত ক্রমে, অর্থাৎ যদি এটা 3 বছরের মেশিন হয়, দেন ইন্টারেস্ট উইল বি অর ডেপ্রিসিয়েশন উইল বি অ্যালোকেটেড 3:2:1। 4 বছর হলে 4:3:2:1, রাইট? মনে আছে নাকি স্যাররা? Yes, sir. এটা কখনো করেছি আমরা নিশ্চয়ই, আমরা ইন্টারমিডিয়েটে করেছি। ওকে, তা আমরা ওইটা দেখাবো একটু পরে। আর অ্যাকচুয়ারিয়াল এখন কথা বলবো না, একটু পরে বলি, এবং কোশ্চেনটা আমরা তাই চেয়েছি আপনার কাছে। দেখুন, আমরা চাই একটু যদি সময় থাকে, যারা বাইরে নেই ঘরে আছেন, প্লিজ একটু এটা একটু রাইট ডাউন দিস টোটাল ইন্টারেস্ট। দেখুন, সাম অফ ইয়ার ডিজিট মেথড আমরা ক্লিয়ার কিভাবে দেখিয়েছি। নাম্বার অফ ইয়ার্স বরোয়িং 4, সাম অফ দ্য ডিজিট। কারণ আমরা যখন ছোটবেলায় অনুপাত করেছি, আমরা লিখতাম অনুপাতের রাশিগুলির যোগফল, রাইট? সেইটাকে আমরা লিখে নিচ্ছি সাম অফ দ্য ডিজিট 4:2। আপনি বলবেন স্যার ইস্টু কোথায় পেলেন? এটা আপনারা মনে রাখবেন, আসলে এটা আপনি লিখে নিতে পারেন, রেশিও ইকুয়াল টু 4:3:2:1। তো আমরা মনে একটু বড় হয়েছি এখন, এই জন্য এত না লিখলেও চলবে, সাম অফ দ্য ডিজিট। And now interest for first year will be 4 into 26/10. That is 4/10 into 26. Okay, 4/10 into 26. Yes, sir. তার মানে 10 ভাগের 4 ভাগ পাবো আমি প্রথম বছরের জন্য, 10 ভাগের 3 ভাগ হবে দ্বিতীয় বছরের জন্য, 10 ভাগের 2 ভাগ হলো। তার মানে মেশিন অর্থাৎ আমার অ্যাসেট যত নতুন থাকে, আমি ডেপ্রিসিয়েশনটা চার্জ করব বেশি, এই রেশিও ওয়াইজ ডিস্ট্রিবিউশন হবে। এই রেশিও অনুযায়ী। ধরুন আপনারা যখন ভ্রমণে যান, ধরেন আপনার বয়স এখন কত আছে, ম্যাক্সিমাম 25-26, নট মোর দ্যান দ্যাট, ঠিক আছে স্যার? তো ধরুন আপনার বয়স 25, আরেকজনের বয়স 18, আরেকজনের 32, আরেকজনের 40। যদি পিকনিক বা ওই অনুষ্ঠানের কোনো বোঝা বইতে হয়, কাকে বোঝা ধরিয়ে দেন বেশি? যার বয়স কম, অর্থাৎ মেশিন যত কম বয়সী থাকবে ও ইফেক্টিভ থাকে। এর বেস্ট রিজনিংটা এইটা, যে মেশিন যেহেতু বেশি ফ্লো বেশি রান করবে, আমি ওকে দিয়ে ওর ইন্টারেস্টটাও বেশি নিয়ে নিব, অর্থাৎ ডেপ্রিসিয়েশন যদি হয় তখন সেই চিন্তাও নেওয়া হয়। তো আমরা এখন দেখতে পারি ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন উইল বি 410 into 26, সেকেন্ড ইয়ার 310 into 26, 210 into, and year 4 1 into। কারো কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন স্যার। ঠিক আছে, ওকে, আমার মনে হয় যে ইয়ার ডিজিট বললে আপনারা যে কোনো অঙ্ক এইভাবে আপনারা নামিয়ে নিতে পারবেন। ওকে, and now we will go with our second method, actuarial basis। মানে এইটা কিন্তু ইফেক্টিভ, আমরা যেটা এখন শিখছি একদম মানে আমরা বলি ইন রিয়াল ওয়ার্ল্ড এইটা চলে, দ্বিতীয় যেটা ভাবছি আমরা বেশি চলে এইটা। এইটা হলো, আমরা মনে আছে ওই যে আপনি বলেছিলেন স্যার আমরা ইয়ার 1 2 3 একটা অ্যামোর্টাইজেশন শিডিউল করতাম না স্যার? ওকে, আমরা ওইভাবেই ভাববো। আসলে অ্যাকচুয়াল বেসিসটা আমি বুঝাই দিব, আগে আপনি প্লেস করি। এটা শক কাটুন আমার মতো করে এইভাবে।
আমার মনে হয় এটা আমি লাইন বাই লাইনই স্লাইড আনার চেষ্টা করেছি মনে হয়, যদি ভুল না করি। মানে আজকে আমি রিহার্সালটা দিতে পারিনি সময়ের অভাবে, যে কারণে আমি কোনো মিসিং হলে আপনারা নিজ গুণে ক্ষমা করে নিবেন। শক কার্টুন, তার মানে আপনি ঘর রাখবেন হলো 1, 2, 3, 4, 5টা, এবং বাঁ পাশে একটা বাড়তি ঘর থাকবে ইয়ার লেখার জন্য, ইয়ার 1, 2, 3, 4। আপনারা হাতে কলম নিন, আমরা কিন্তু এটা আপনাকে হাতে হাতে শেখাবো স্যার। এবং পরীক্ষার জন্য দ্বিতীয় এই অংশটা আমরা ইম্পর্টেন্ট বলে ধরে নিতে পারি। ওকে, যে কোনো একজন একটু আপনারা আনমিউট করে আমাকে রেসপন্স করবেন লাইন বাই লাইন। হ্যাঁ জি, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ফার্স্ট ইয়ার। আমরা বুঝিয়ে দিচ্ছি এখনই, দেখুন। ইয়ার 1 আওয়ার ইনিশিয়াল অ্যাসেট ভ্যালু 94,000 টাকা। এই টাকা দাম ধরে তার অ্যাসেটটা আমি নিয়েছি। তাকে কত ইন্টারেস্ট পে করব বলেছি? 1%। তাহলে যেহেতু আমরা পেমেন্টটা ডিসেম্বরে দিচ্ছি, এর অর্থ হলো এই টাকাটা পুরো একটা বছর আমার কাছে খাটছে, যদি বলেন আপনি, বা ওই লোকটা লগ্নি করে রেখেছে আমার কাছে। দেখুন তো এইটার পার্সেন্টেজ করলে এটা আসে কিনা। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, মনে হচ্ছে না? ঠিক আছে, ওকে। তাহলে বছর শেষে ওই লোকের পাওনা কত আমার? উনি আমার কাছে পাবেন 94,000 যোগ এইটা 1,03,000। আমি পেমেন্ট করেছি কত? 30,000। তাই তো স্যার? এই 30,000 এর মধ্যে আমার গাছ টাকার ব্যালেন্স থাকবে। ও ভদ্রলোক এখন আমার কাছে পাবে 73,906। Okay, and this balance will be the beginning balance of second year, right? Yes, sir. Okay, এবং আমরা কিন্তু পরে যদি এটা বুঝে থাকেন, পরে ইয়ার গুলো আপনি এক এক করে ফেলতে পারবেন এখনই। জি স্যার, গ্রাজুয়ালি চলে যাবে। ওকে, আপনি করে ফেলেন, আপনি যদি ফ্রি থাকেন স্যার। এইভাবে যাব, আমি একটা বুঝালাম, আপনি নিজে শুধু মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা। স্যার হাতে হাতে একটা করুন, দেখবেন আপনার মনে থাকবে। হলে আর যদি আসে অঙ্ক কখনো, আপনাকে বসে থাকতে হবে না হলে, ইনশাল্লাহ। ঠিক এই লোকের এটা পার্সেন্টেজ করে এইটা টোটাল অ্যামাউন্ট 30,000 বাদ দিয়ে এটা। অন্য কারো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার। এন্ড সিমিলারলি ফর থার্ড ইয়ার, and finally fourth year. ডিয়ার পার্টিসিপেন্ট, আপনারা এখানে একটু খেয়াল করবেন, লাস্ট ইয়ারে যেটা পার্সেন্টেজ করলে এখানে হয়তো কিছু কম বেশি হলেও হতে পারে। স্যার ব্যালেন্স ফিগার স্যার, ওটা স্যার ব্যালেন্স ফিগার। হ্যাঁ, এইটা তখন চালাকিটা করব কি, যেহেতু আমি 30,000 পেমেন্ট করে নীল করে ফেলবো তার লোন মানে লিজ অ্যামাউন্ট, এইটা 30 বসিয়ে যদি দেখা যায় আপনার এখানে হয়তো 2-1 টাকা 3 টাকা হেরফের হলেও হতে পারে। ঠিক আছে স্যার, সেটা আপনি ভাববেন। আপনি যদি এখানে নীল করে দিতে যা প্রয়োজন হবে, দিস ফিগার উইল বি আওয়ার ব্যালেন্সড ফিগার। থ্যাংক ইউ স্যার। এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান ফ্রম ইওর কর্নার? যদি না থাকে আমরা এগোবো, এবং সেক্ষেত্রে পরের অঙ্কটা ধরে নেন আপনার হোমওয়ার্ক হতে পারে। যদিও আমি উত্তরটা টেনে দিয়েছি, আমরা উত্তরটা রেখে দিয়েছি, আপনার হোমওয়ার্ক হিসেবে থাকতে পারে, তবে একটু আলোচনা আছে শুধু সেখানে। আওয়ার সেকেন্ড প্রবলেম, অঙ্কটা পড়িয়ে দিই শুধু। ভ্যালুর টাকা 2 মিলিয়ন, তার মানে 20 লক্ষ টাকা আপনি ফার্স্ট ডে ডেলিভার করেছেন। Lease contract requires annual payment 6 lakh for 4 years. Machine has a 5 years. Interest implicit in the deal is given below. Achha. Prepare extract from the income statement and statement of financial position. আসলে আমরা যেটা করেছি, গত অঙ্কটা শুধু হিসাব করেছি। আমাকে আজকের অঙ্কে যেটা হবে, আপনাকে একটু জাস্ট
ইনকাম স্টেটমেন্ট এবং ফিনান্সিয়াল পজিশন কোথায় কিভাবে দেখানো হবে সেইটুকুন চাচ্ছে। এখানে যেটা আমরা কিন্তু দুটোই মনে হয় চাচ্ছে, এরিয়ার ইমপ্লিসিট রেট ইন্টারেস্ট এত এন্ড অ্যাডভান্স ইমপ্লিসিট রেট এত। এইটা দিয়ে আমরা কি বুঝি একটু বলতে পারেন কিনা কেউ স্যার? এরিয়ার এবং অ্যাডভান্স কারো জানা আছে কিনা? Sir, স্যার একটা প্রথমে একটা শেষে স্যার, মাসের প্রথমে মাসের শেষে। আচ্ছা একজনে বলেন স্যার। একটা শুরুতে একটা শেষে স্যার। আচ্ছা তার মানে এরিয়ার, এটাকে আমরা বলি হলো দিস ইজ কল্ড ইয়েস অর্ডিনারি অ্যানুইটি। আপনারা শিখে এসেছেন মনে এইভাবে, অর্ডিনারি অ্যানুইটি এন্ড অ্যানুইটি ডিউ। ঠিক আছে, এখানে শুধু আমাদের ক্যালকুলেশন একটু হেরফের হবে, আর কিছু না, রাইট? ওকে। এবং আমরা যেহেতু আমরা এখন বলতে পারেন স্যার আমরা কোন নিয়মে অঙ্কটা করব, যেহেতু এরকম থাকা মানে এবং হিয়ার ইমপ্লিসিট রেট, এরকম রেট থাকা মানে আমাকে ইউ উইল গো ফর অ্যাকচুয়ারিয়াল বেসিস। আমরা সবসময় চার্ট করেই করব, ওইটাই কিন্তু আমাদের রিয়াল বা আমাদের রিয়াল ওয়ার্ল্ড যেটা ওটা এইটাই চলে। যারা আমরা ধার নিয়ে কাজ করি আমরা জানি যে বছর শেষে কত আমার টাকা আছে, এরপরে ব্যাংক ইন্টারেস্ট কাটবে। ওকে, তা আমরা আবারও বলি আমরা কিন্তু অঙ্কটা আপনার শেখাবো না, শুধু এই ট্রিটমেন্টটুক দেখাবো, অঙ্ক পুরোটাই করা আছে আমার এখানে। দেখুন একটু আগের মতোই কিন্তু। এখন আসুন যেটা একটু ব্যাকে যাই, আমাদের কোশ্চেনে মনে একটা উল্লেখ ছিল, আমরা যদি ভুলে না যাই, আমি তো টেনে আসছি, এটা কিন্তু বইয়ের কোশ্চেন। ঠিক আছে, আপনাকে দেখাতে হবে ইনকাম স্টেটমেন্টে কত যেতে পারে বা কিভাবে যাবে, আর হলো আমাদের যেটা আমরা 1 বছর পরে অফ পজিশন ফর ইয়ার 1, প্রথম বছরের পজিশনে আমাকে দেখাতে হবে ইনকাম স্টেটমেন্ট এবং আমাদের যে ফিনান্সিয়াল পজিশনে কিভাবে যাবে। দেখুন, আচ্ছা বলুন তো এখানে এই যে 2,000 টাকা দিয়ে শুরু করেছি আমরা, ধরুন এই টাকাটা কখন দিচ্ছি আমরা স্যারেরা? আমরা এই টাকাটা কখন দিচ্ছি? year 1. বছর শেষে স্যার। এরিয়ার বেসিস, কিন্তু এটা কিন্তু বছর শেষে দিচ্ছি। ঠিক আছে স্যার, আমরা 600 টাকা আমরা চার্জ করব কোথায়? এটা যাবে তাহলে এই 600 টাকা কিভাবে আমি যাবে বলুন তো একটু স্যার? লায়াবল হিসেবে যাবে স্যার। আচ্ছা তাহলে একটা ব্রেকআপ আমাকে এখানে একটু থাকতে, ওরা বলছে 1 বছর পরের ঘটনা। তা আমরা 600 1 বছর পরে কত পাবে? 1 বছর পরে আমার এন্ডিং ফিগার কত আছে স্যার? 954 স্যার। তার মানে এটাই হচ্ছে টোটাল লায়াবিলিটি আমার নাকি স্যার? Yes, sir. মানে আমরা তো 1 বছর পার করে ফেলেছি। আমাদের কোশ্চেনের ওয়ান্টিং হলো যে 1 বছর পরে আপনি হিসাব করে দেখায় বলেন যে আমার লায়াবিলিটি কত আছে, এবং লায়াবিলিটি নিশ্চয়ই ব্রেকআপ থাকবে, কারণ হলো এই লায়াবিলিটি আমরা এই বছর পর্যন্ত গিয়ে শেষ করতে পারছি। তাহলে আমরা জানি যে এই লায়াবিলিটির মধ্যে যে অংশটা পরের বছর শোধ করতে হবে সেইটা হবে কারেন্ট লায়াবিলিটি, রাইট নাকি? আর তার পরের বছর যেটুকু পড়ে থাকবে সেটা হবে লং টার্ম লায়াবিলিটি, নাকি স্যার? জি স্যার। এটা বোঝেন কিনা স্যার? মানে এই 1 বছর পরে শেষের পাওনা কিন্তু মালিকের এইটা 1554 টাকা পাবে, তো এইটা আমার টোটাল লায়াবিলিটি। এইটুকু আমরা লেখার চেষ্টা করেছি। এই টোটাল লায়াবিলিটির মধ্যে আমাকে আপনাকে গেস করতে হবে অ্যামাউন্ট অফ লং টার্ম লায়াবিলিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ কারেন্ট লায়াবিলিটি। এখন দেখুন চালাকিটা, দ্বিতীয় বছরের শেষে যে টাকাটা তৈরি আছে এখানে একটু খেয়াল করুন, তা এইটা দ্বিতীয় বছরের জন্য তৈরি হচ্ছে আমার টোটাল লায়াবিলিটি, নাকি স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ডিফারেন্সটুক তৈরি হচ্ছে দেখেন, এটা কি তাহলে সেকেন্ড ইয়ারের লায়াবিলিটি নয়? তাহলে এটা হবে আমাদের জন্য কারেন্ট লায়াবিলিটি, কারণ আমি তো এটা থেকে এটা শোধ করে দিয়েছি আমার পরে এই বছরের মধ্যে। আমরা এখান থেকে এখানে আসতে এই বছরের মধ্যে কত শোধ করছি? নিশ্চয়ই ডিফারেন্সটুক স্যার। জি স্যার। তাহলে ডিফারেন্সটুক হবে আমার জন্য হলো সেকেন্ড ইয়ারের জন্য এটা কারেন্ট লায়াবিলিটি, আর পরবর্তী সময়ের এটুক হবে আমার হলো লং টার্ম লায়াবিলিটি। ওকে, এবং আরেকটা বিবেচনা করা যায়, টোটাল পেমেন্ট কতটুকুন এখানে? 600। ইন্টারেস্ট পেমেন্ট করছি কত? 124। এই ডিফারেন্সটুকু আপনি লায়াবিলিটি বলতে পারেন, এবং আশা করি তাই মনে হবে ডিফারেন্সটুকু। আমরা দেখি আমরা কি করেছি। স্প্লিট অফ কারেন্ট এন্ড লং টার্ম লায়াবিলিটি আমরা শো করেছি কিভাবে, দেখি। টোটাল লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি, the balancing figure is our current liability. দেখুন তো স্যার, দেখুন তো এই বিয়োগফল 480 আর এই বিয়োগফল 480 না?
জি জি স্যার স্যার কারণ আমাকে কনসেপ্টটা ওইটুকু রাখতে হবে যে আমি পরের বছর যেটুকু শোধ করছি দ্বিতীয় বছরে সেইটুকু নিশ্চয়ই আমার কারেন্ট লায়াবিলিটি ছিল, তাহলে কেন শোধ করবো আমরা? আর বাকিটুকু পুরাপুরি আমার হলো আমার লং টার্ম লায়াবিলিটি। এই জন্য আমরা 1074 কে এই সময়ের বিবেচনায় এটা লং টার্ম লায়াবিলিটি, আবার এই সময়ের বিবেচনায় এইটা হবে আমার জন্য লং টার্ম লায়াবিলিটি, রাইট? যখন আমি সেকেন্ড ইয়ারে বসে যাব আমরা কিন্তু জি, এখন স্যার। চিন্তা করছি এখানে বসে, তাহলে এইটার জন্য এই লোকটা হচ্ছে আমার লং টার্ম, এখানে বসে এইটা হবে আমার লং টার্ম। তা আমরা যেহেতু ফার্স্ট ইয়ার নিয়ে ভাবছি, দেন নাও উই আর নট গোয়িং উইথ আওয়ার সেকেন্ড ইয়ার অর থার্ড ইয়ার, রাইট? আচ্ছা, এবার আসুন যেটা আমি আপনাকে শেখাবো, এখন আগেরটা এরিয়াটা করেছিলাম, এটা একটু কিছুটা করে দেখাবো। অ্যাডভান্স পেমেন্ট হলে কি হবে বলুন তো? প্রথম পেমেন্টে কোনো ইন্টারেস্ট থাকে না নাকি স্যার? অ্যাডভান্স পেমেন্ট করা মানে আমি আপনার তো গাছ টাকাই শোধ করছি, আপনার টাকা ব্যবহার করি নাই, এটুকু শুধু মাথায় রাখা হবে, আর কিছু না। দেখুন একটু, সুদ থাকবে স্যার। জি সরি, বলুন স্যার, বলুন, আমি শুনছি স্যার। এই 2000 টাকা যখন 600 পে করেছি তো শুরুতেই, তাহলে 600 শুরু করলে আমাদের কিন্তু আমরা ওই বছরের শুরুতেই আমাদের কি হচ্ছে, আমার যেহেতু পেমেন্টটা শুরুতে দিয়ে দিলাম, আমি এটার মধ্যে কোনো ইন্টারেস্ট আমি দেখানোর সুযোগ নেই, ফলে আমরা কি করেছি বলুন তো, পেমেন্ট এই 600, এই জন্য এটাকে আমরা ব্যালেন্স ফিগার কত দেখাচ্ছি? 1400। হ্যাঁ 1400 না? 1400 হ্যাঁ 1400 স্যার। আচ্ছা দ্বিতীয় সালটা দেখে তাহলে বুঝতে পারবেন, সেকেন্ড ইয়ার আসুন। তাহলে এই 1592 এই আমার শুরু হয়ে গেল 600। ইন্টারেস্ট কত টাকার পরে আসবে? আমরা একটু ব্যাকে যাই, কারণ এই ইন্টারেস্টটা বের করেছি কত টাকার পরে? 14 টাকা, 1400 এই ইন্টারেস্টটা বলুন তো কত টাকা পরে? আমাকে 2000 এর পরে না আর 1400 পরে। 1400 পরে? এইটুকু মাথায়, এই মূল পার্থক্যটা এইখানে। আমরা এর আগে যখন করেছি ওপেনিং এর পরেই 1400 টাকা। ওকে সরি, হ্যাঁ কেউ একজন পথে আছেন, অসুবিধা নেই, আপনি তারপরেও আপনাকে অভিনন্দন যে আপনি জয়েন করেছেন। তাহলে এইটুকু মাথায় রাখবেন, যখন আমার এন্ডিং পেমেন্ট থাকে তখন টোটাল টাকার পরে এই বিল আসে বা ইন্টারেস্টটা ক্যালকুলেশন করা হয়, আর যখন আমি বিগিনিং পেমেন্ট দিব আমার এই ব্যালেন্স ফিগারে পরে পেমেন্ট আসবে। ঠিক আছে স্যার? তো এইভাবে আমরা একটু ক্যালকুলেটর ধরবেন বাসায়, করে আমরা অঙ্কটা বের করতে পারবো আশা করি। এখানে কোশ্চেন একই রকম যদি চিন্তা করি আমরা, আমার টোটাল লায়াবিলিটি কত এখানে? 1592। ক্লোজিং যেহেতু এটা আমার, তাহলে এর মধ্যে আমাকে ব্রেকআপ দিতে হবে যে এটার মধ্যে কত টাকা আমাদের হলো কারেন্ট এন্ড নন কারেন্ট। একজনে বলতে পারবেন স্যার কারেন্ট কতটুকুন আর নন নন কারেন্ট কারেন্ট? স্যার 1128 স্যার নন কারেন্ট। নন কারেন্ট 1128, তাই স্যার? আর একজনে ভাবুন তো। স্যার কারেন্ট 600 কারেন্ট 600। স্যার হ্যাঁ। 1592 থেকে 600 ডিফারেন্স করলে নন কারেন্ট। আচ্ছা 1500 থেকে 600 ডিফারেন্স করলে নন কারেন্ট। আচ্ছা আমরা একটু বুঝে নি ওনার কথা। আপনি কারেন্ট 600 কেন বললাম আমরা, একটু বলুন তো। স্যার প্রেজেন্ট ইয়ারের পেমেন্ট মানে আগেই তো এটা পেমেন্ট করছি, এজন্য স্যার এটা হচ্ছে কারেন্ট। এইটা কারেন্ট পেমেন্টটাই যেটা আমরা পেমেন্ট করব। জি স্যার। আচ্ছা আমরা অন্যভাবে ভাবতে পারি কিনা স্যার, তাহলে সুবিধা হয় মনে হয়। দেখুন বুঝতে, হ্যাঁ এটা ওভাবে ভাবেন যেটা আমরা আগের ওখানে ভাবছেন। দেখেন দ্বিতীয় বছরের শেষে টোটাল কয় টাকা আছে? 992। 992 টাকা। আপনি যেভাবে ভাবেন ওটাও হবে। তাহলে সেকেন্ড ইয়ারের যে টোটাল ফিগার আছে 992, তাহলে এই যে ডিফারেন্সটা কিন্তু 600। আপনি যেভাবে ভাবুন, আবার এই 600 দেখে ভাবেন, আপনি ডিফারেন্সটা করেন। আমরা যে কাজটা করব সেটা হলো 1592 হলো আমাদের টোটাল লায়াবিলিটি, এর মধ্যে দ্বিতীয় বছরের শুরুতে দ্বিতীয় বছরের লায়াবিলিটি আছে 992, তার মানে ডিফারেন্সটা আমার হলো কারেন্ট ইয়ার লায়াবিলিটি। এইভাবে ভাবলে আপনার মাথায় মনে থাকবে। এইটা হলো প্রথম বছরের শেষের লায়াবিলিটি, এইটা হলো দ্বিতীয় বছরের লায়াবিলিটি। তাহলে আমরা যে ডিফারেন্সটা দিব, আমরা এই ডিফারেন্সটা হবে আমাদের কারেন্ট লায়াবিলিটি। টোটাল লায়াবিলিটি লিখে নিলাম স্যার আমরা। এরপরে হলো কারেন্ট লায়াবিলিটি লিখলাম। যেভাবে ভাববেন একটু মনে রাখলেই চলবে আর কি। এবং এইটা সাধারণত আমাদের এটাকে আমরা বলি হলো অ্যানুইটি। আমরা কি বলি এটাকে? অ্যানুইটি ডিউ বলি নাকি অ্যানুইটি
ডিউ স্যার। কিউ বলা হয়। ওকে ফাইন, এটা একটু হাতে হাতে আবার করে নিয়েন অঙ্কটা। পরীক্ষায় এই অঙ্কটাই মনে হয় একবার দিয়েছিল কিনা আমার মনে হচ্ছে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে। ওকে, এন্ড নাও দিস ইজ ফর ইনকাম স্টেটমেন্ট। আমরা এখন কথা বললাম হলো শুধু আমরা দেখালাম যে আমাদের ইনকাম ফিনান্সিয়াল পজিশনের চেহারাটা দেখালাম। ইনকাম স্টেটমেন্টে কিভাবে যাবে? ইনকাম স্টেটমেন্টের ডেফিনিশনের ব্যাপার আছে মনে হয় স্যার। ওকে, যেহেতু ইনকাম স্টেটমেন্ট বলছি, ইনকাম স্টেটমেন্ট নিশ্চয়ই ওই মেশিন তো এখন আমার নিজের। আমরা কিন্তু প্রথম আলোচনায় বলেছিলাম শুরুতে যখন ফিনান্সিয়াল লিজ হয় তখন আমাদের চিন্তা ভাবনা হলো আমরা একটা ওখানে ইনকাম স্টেটমেন্টের ডেফিনিশন আসবে প্লাস ফিনান্স চার্জ যাবে। আর হলো আমরা যখন ব্যালেন্স শিটে চলে যাচ্ছি আমরা ওইখানে আমার কতটুকুন ইয়ে হবে লায়াবিলিটির সাথে অ্যাডজাস্ট হবে সেটুকু বের করবো। দ্যাট ইজ আওয়ার কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড আওয়ার লং টার্ম লায়াবিলিটি। এখন একটা প্রশ্ন কিন্তু এখানে অ্যারাইজ করেছে, আমার মেশিনটার বয়স কি 5 বছর না 4 বছর? যদি বই থাকে আপনারা দেখতে পারেন আমরা লিজ নিয়েছি 4 বছর কিন্তু মেশিনের বয়স কিন্তু 5 বছর। তাহলে ডেফিনিশনটা করব কি দিয়ে, কোনটা হিসাব করব বলুন তো স্যার? এইটা আমার আইএস, যেটা আমরা যে আইএস নিয়ে কাজ করি ওখানে বলেছে যে হুইচ এভার ইজ হোয়াট এভার ইজ লোয়ার, অর্থাৎ আপনি যে সময়ের জন্য লিজ নিয়েছেন অথবা তার ইউজফুল লাইফ দুটোর মধ্যে মনে হয় চার ছোট না স্যার? এই জন্য আমরা 4 দিয়ে ভাগ করেছি, কারণ আপনি যখন নিজে পরীক্ষা হঠাৎ অঙ্ক করবেন দেখবেন ইউজফুল লাইফ আছে 5 বছর, তখন মনে হবে স্যার 5 দিয়ে কেন ভাগ করলাম না। তো ইউজফুল লাইফ 5 বছর আছে আমার মালিকের কাছে, আসলে আমার কাছে না। ওইটা ইউজফুল লাইফ আমি তার জন্য যেটা নিয়েছি, এটা নোট আছে বইতে মনে হয় কোথাও দেখবেন, যদি আমি ভুল না করি আপনি বই খুলে দেখবেন কোথাও এই নোটটা দেওয়া আছে স্যার, একটু আপনারা দেখে নিন। ট্রান্সফার হইলে তখন হচ্ছে স্যার টোটাল ইউজফুল লাইফ দিয়ে আচ্ছা ডেপ্রিসিয়েশন আচ্ছা আচ্ছা, ওখানে একটা নিশ্চয়ই আমাদের একটা ইয়ে দেওয়া আছে না স্যার, একটা প্রভিশন রাখা আছে কি জানি, একটু পড়ে নিন। তো আপাতত আমরা 4 দিয়ে ভাগ করলাম, সেই হিসাবে প্রথম বছর 500 করে যাবে। আমি যে বছরেই কাটি এরিয়ার এবং অ্যাডভান্স নরমালি এটা করছিল ইন্টারেস্টের জন্য। আপনি আবার ডেপ্রিসিয়েশন কখনো বছরের শুরুতে হয় না, হয় নাকি স্যার? ডেপ্রিসিয়েশন কি বছরের শুরুতে হয়? না হয় না। স্যার। ওকে ফাইন, তার মানে এইটা কিন্তু এই শুধু লিখে রেখেছি ওয়ার্ক আমার ওয়ান্টিং হিসেবে এ আর বি। ডেপ্রিসিয়েশন নরমালি আমরা বছর শেষেই প্লেস করি, তাহলে 1 বছরে 500 টাকা। ওকে, এরপরে আর কি আসবে স্যার? আর কি আসতে পারে? আমরা কতটুকুন ফিনান্স চার্জ দিচ্ছি নাকি স্যার? আমরা ফিনান্স চার্জ বের করা আছে ওপাশে শখের মধ্যে দেখবেন, ফার্স্ট ইয়ারের জন্য দেখাতে বলা হয়েছে। নিশ্চয়ই আমরা প্রথম এরিয়ারে 154 টাকা বের করা আছে, আপনি দেখবেন আপনি যখন স্লাইডটা পেয়ে যাবেন বা নিজে করে থাকলে পেয়ে যাবেন। আর সেকেন্ড অ্যাডভান্স হিসাবে 192 টাকা। ওকে আচ্ছা, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে চলে যাই। নন কারেন্ট অ্যাসেট আমরা ওই পাশে কিন্তু বের করে রাখছি লায়াবিলিটি গুলো, কিন্তু কিভাবে শো হবে তা বলি, ওটা ছিল ওয়ার্কিংস এর মতো। আপনি ভাবুন আইদার এরিয়ার অর অ্যাডভান্স কস্ট উইল বি অ্যাকাউন্টেড থ্রু 2 লাখ বা 2000, আমরা আসলে শূন্য বাদ দিয়েছি। তাহলে কস্ট লিখলাম, এবার কি লিখবো স্যার? এ থেকে কি করব? ডেপ্রিসিয়েশন বাদ মাইনাস দিব। ওকে, অ্যাকুমুলেটেড 500 লিখলাম কারণ দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার এন্ড আওয়ার ক্যারিং অ্যামাউন্ট অর ক্যারিং ভ্যালু 1500। যদিও এখানে একটা ব্র্যাকেট দিলে মানে ভালো হতো, আমি কালার করে দিয়েছি, আপনারা ব্র্যাকেট দিয়ে নিন। আচ্ছা নাকি স্যার আমি দিয়ে দিব স্যার? থাক আপনারা দিয়ে নিন ক্যারিং ভ্যালু। তাহলে এইটা আমরা দেখালাম কোন সাইড স্যার? নন কারেন্ট অ্যাসেট। এটা আর এক জায়গায় প্রভাব পড়বে কোথায়? হ্যাঁ, কারেন্ট লায়াবিলিটি নন কারেন্ট লায়াবিলিটি দুটোই তো প্রভাব পড়বে নাকি স্যার? ওকে, আমরা হিসাব করে বের করেছি তো বসিয়ে দিই। দেখুন নন কারেন্ট লায়াবিলিটি বের করা আছে, বসিয়ে দিলাম। কারেন্ট লায়াবিলিটি বের করা আছে, বসিয়ে দিলাম। আমার মনে হয় অন্তত কিছুটা বুঝতে পেরেছি যদি হাতে হাতে একটু করে থাকেন। And now our next problem.
এইটা আমি পড়বই না স্যার, পুরাপুরি আপনাদের বইয়েরই অঙ্ক কিনা জানি না, একই স্টাইল যেটা আমরা করলাম একটু আগে স্যার, একটু দেখলেই পারবেন ইনশাল্লাহ। আমরা কি করেছি, শুধু ডিজিট মিক্সচার করেছি আর সাথে লিজ নিয়ে এসেছি ইমপ্লিসিট রেট, তার মানে অ্যাকচুয়ারিয়াল বেসিস। এবং আমরা ঠিক একইভাবে এখানেও আমরা চেয়েছি আওয়ার ওয়ান্টিং ইনকাম স্টেটমেন্ট ফিনান্সিয়াল পজিশন 1 ইয়ার। এটা আপনারা এটা করে নেবেন, মনে হয় আপনার এন্ডে চলে যাবে, আমি আমার মতো করে নামিয়ে দিয়েছি। যদি বইয়ের অঙ্ক হয়েও থাকে আমি বইয়ের মতো নামানোর চেষ্টা করিনি, আমি আমার মতো করে দিয়েছি যাতে আপনি বুঝতে পারেন। এটা দেখে নেবেন, আমরা একটু পরে একটা অঙ্কে যাব আরো, এটা আশা করি আপনি পেয়ে যাবেন আপনার কাছে। ওকে, আমরা এটা একটু পড়ে কি আছে দেখি। পড়ুন একটু। সরি। Orange Limited issues টাকা 20 million of 5% preference share at par. Preference share আমরা we know normally for this share the company has to pay constant dividend. Here 5%, right? Yes, sir. Okay. At par. PAR, what does it mean? Par means, sir, not Market PER. value. Market Yes, value. no market no face value at Face value, sir. ওকে ফেস ভ্যালু, ওকে নমিনাল ভ্যালু, তাই না? এট পার মানে যে দামে তার ছিল আমি সেই Yes, দামে sir. ইস্যু করেছি, নো প্রিমিয়াম অর নো ডিসকাউন্ট, রাইট? আচ্ছা, ইস্যু কস্ট আস 2 মিলিয়ন, ইস্যু কস্ট দ্যাট ইজ কল্ড আওয়ার ফ্লোটেশন কস্ট, রাইট? অর্থাৎ 2 মিলিয়ন, আমি 20 মিলিয়ন টাকা ইস্যু করতে গিয়ে আমি 2 মিলিয়ন খরচ করেছি ইস্যু কস্ট। ওকে, এন্ড দ্য শেয়ারস আর রিডিমেবল এট পার আফটার 4 ইয়ার্স। শেয়ার গুলো আমাকে 4 বছর পরে ফেরত দিতে হবে এট পার, তার মানে গার দামেই ফেরত দিব। তার মানে আমি তাকে 20 মিলিয়ন দামে, যে দামে তাকে ধরে নিয়েছি, যদিও ঘরে ঢুকবে 18 মিলিয়ন, তাই না স্যার? Yes, sir. ওকে, কিন্তু আমি তাকে কিন্তু পে করব কার পরে? আমি যখন পার্সেন্টেজ দিব কি 18 মিলিয়নের পরে না 5% কার পরে দিব স্যার? 20 মিলিয়নের পরে। এবং যখন ব্যাক করব, আমি রিডিম করব, normally we know there are mainly 2 types of preference share. One is perpetual and another one periodical. Okay, perpetual, there is no infinite period. Sorry, there is no finite period, that is infinite period, having infinite period, অর্থাৎ অসীম সময়ের জন্য থাকে, এবং there is no redemption. But in case of redeemable value, you have to refund this preference share amount, right? যখন আমরা এটা নিশ্চয়ই আমার মনে হয় আপনারা ফিনান্সে করেছেন, কস্ট অফ ডিভেঞ্চার, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার করার সময়, ওদিকে যাচ্ছি না। তা রিডিমেবল মানে হলো তাকে আমি 4 বছর পরে মূল টাকাটা ফেরত দিব। ইগনোর রিডেমশন কস্ট, সরি, ধরে নেন যে ফেরত দেওয়ার সময় কোনো কস্ট হয়নি। দি রেট অফ ইন্টারেস্ট রিকোয়ার্ড টু প্রোভাইড এ কনস্ট্যান্ট অ্যানুয়াল রেট ইজ ইন্টারেস্ট কত? অ্যাবাউট 8%। তার মানে আপনার যে বাজারের যে কস্ট আছে সেটা কত পার্সেন্ট? কস্ট অফ ক্যাপিটাল হলো 8%. And now the question. Calculate the finance charge for the preference shares in each of the 4 years and the outstanding financial liability at the end of each year. Make your calculations to the nearest টাকা million to 1 decimal place. বাংলাটা মানে আমার ঘটনাটা কি হলো, আপনি প্রত্যেক বছরের ফিনান্স চার্জ হিসাব করুন, পাশাপাশি আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি আপনাকে টেনে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করবো আসলে ভেরি সিম্পল। আমি শুরু করছি কত টাকা নিয়ে বলুন তো স্যারা, বলুন। আমি যখন নেট রিয়ালাইজেবল কত থাকবে? 18 মিলিয়ন। 20 মিলিয়ন কিন্তু ঘরে আসবে না, আমার ঘরে থাকবে কিন্তু কত মিলিয়ন? 18 মিলিয়ন। 18 মিলিয়ন। এইভাবে একটু চিন্তা ভাবনা করবো। দেখি আমরা একটু বই খাতা নিন পাশে, আমরা করে ফেলছি অঙ্কটা। দেখুন,
এক্সেস অফ রিডেমশন কস্ট ওভার মানি রেইজড, টাকা পেলাম আর হলো আমার রিডেমশন কস্ট, তাহলে কত টাকা আমি দিলাম? 2 টাকা মনে হয় আমার রিডেমশন কস্ট চলে যাচ্ছে, তাই না স্যার? 2। আর আমি ডিভিডেন্ড দিয়েছি 4 বছরে কত? হিসাব করুন। 20 মিলিয়ন ইন্টু 5% ইন্টু 4 হয় নাকি? একটু ক্যালকুলেটর ধরবেন স্যারেরা। Yes. ওকে, তাহলে টোটাল ফিনান্সিয়ার্স 6। আমরা মিলিয়ন না টাকা বলে ফেলি, কোনো অসুবিধা নেই। Okay, and now we will go for the calculation year by year. দেখুন একটু, জাস্ট এইটাকে আমরা দেখা যাবে এর মধ্যেই চার্জ মিলে যাবে আমার হিসাবটা। একটু এই ব্যাপারটা শখ কাটুন, হাতে হাতে একটু করে ফেলুন, যদি বইতে থাকেও থাকুক, সময় থাকলে আপনারা যদি ইফ ইউ গেট অপরচুনিটি দেন রাইট ডাউন এভরিথিং। আমরা 1 আর 2 একবারে দেখিয়েছি, আপনি বুঝিয়ে দিচ্ছি। দেখুন ইয়ার 1 আমার হাতে কত টাকা আসছে ক্যাশে? 18 স্যার। Yes, sir. 18। আপনার ফিনান্স কস্ট কত আসবে? আসলে আমরা জানি প্রত্যেকটা টাকার একটা অপরচুনিটি কস্ট থাকে স্যার। আপনি দেখবেন অঙ্কে একটা ইন্টারেস্ট রেট দেওয়া আছে নাকি স্যার? জি স্যার। এটা মাথায় রাখবেন, মানে আমরা আসলে আমরা যেটা কস্ট অফ ক্যাপিটাল বলি, এটাকে অনেক সময় অপরচুনিটি কস্ট বলা হয়। আরো কিছু একটা নাম বলতে পারেন স্যার, এর আরো কিছু একটা নাম আছে। অপরচুনিটি কস্ট, ইন্টারেস্ট রেট, ক্যাপিটালাইজেশন রেট, নাকি স্যার মনে পড়ে? ক্যাপিটালাইজেশন রেট, কস্ট অফ ক্যাপিটাল। ওকে, কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ প্রত্যেকটা টাকার কিন্তু একটা ব্যয় আছে আপনার। তাহলে এই যে 18 মিলিয়নের একটা ব্যয় বাজার দরে আমরা ধরে নিচ্ছি, এই ব্যয়টা কতটুকুন? এই ক্যাপিটালের ব্যয় হলো ওই যে 8% মানে বলা আছে, আমি লিখে দিয়েছি দেখুন। এই জন্য ক্যালকুলেটর ধরুন তো, 18 8% কত হয়? 1.44. তাহলে স্যার finance 1.44। 1.4। তার মানে আমি যে এই টাকাটা নিয়েছি তার থেকে আমার একটা বিনিয়োগে যদি যাওয়ার সুযোগ হয়, আমার কিন্তু অপরচুনিটি কস্ট 1.44। তাহলে আর আমি ডিভিডেন্ড কত দিয়েছি বছর শেষে? 1 টাকা। 1 টাকা, তাই না? কেন আমরা কেন দিয়েছি 1 টাকা বলুন তো স্যার? পার ইয়ারে কিন্তু প্রিফার ডিভিডেন্ড, তাই হয় কিনা দেখুন তো। জি স্যার। 20 মিলিয়ন ইন্টু 5%, তাহলে 1 টাকা। যদিও আমার স্লাইডের নিচের দিকে হিসাব করে দেখানো আছে, পরে আমি দেখাই দিব। তাহলে 18 টাকা হলো আমার বিগিনিং ব্যালেন্স, ঠিক আছে? 18 টাকা আমার বিগিনিং ব্যালেন্স। এর ফিনান্স কস্ট হিসাবে যদি আমি এটাকে বিবেচনা করি, অর্থাৎ আমি 8% যদি ওখান বিনিয়োগ করে টাকা আনতে পারি, আমরা কিন্তু 19 টাকা 40 হবে। তার মধ্যে ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি কয় টাকা? 1 টাকা। তাহলে আমার হাতে ক্লোজিং ব্যালেন্স থাকবে 18.4। সেকেন্ড ইয়ার এটাকে নিয়ে আসুন, সিমিলারলি 1.5 হবে। এটা পর 8% করলে দেখুন তো এটা হয় কিনা, একটু কম বেশি হতে পারে। এইভাবে আমরা পরের দুটো ইয়ারও করেছি। দেখুন আপনি মিলিয়ে নিন। শুধু at the end of the 4th year redemption amount will be 20. This is our par or face value. যদিও 18 টাকা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আসলে আমার 20 টাকা করে আমাকে রিডেম করতে হবে 20-এ, কিন্তু মাথায় রাখবেন ওখানে বলা আছে পার। পার মানে হলো গায়ের দামে শোধ করতে হয়, PAR। ওটা কোশ্চেনে খেয়াল করবেন, PER না, কিন্তু ওইটা হচ্ছিল PAR। ওকে, রাইট। কোনো প্রশ্ন তাহলে জিজ্ঞেস করতে পারেন। তো আসলে এখানে যে শখটা আমরা লিখেছি, হয়তো আমার কাছে মনে হচ্ছে এখানে আমরা কস্ট না বলে ফিনান্স ইনকাম লিখলে মনে হয় জিনিসটা ভালো হতো।
কারণ আসলে এটা তো আমরা বিনিয়োগ করে দেখাচ্ছি যে আমি ওই টাকাটা হাতে পেয়েছি, আমরা আদারওয়াইজ বিনিয়োগ করে 8% ঘরে আসবে, রাইট? এইটা একটু কনফিউজিং মনে হচ্ছিল অনেকের কাছে। স্যার কস্ট লিখেছেন, আসলে এটা হ্যাঁ ওইটা টাকা, হ্যাঁ আমি বলতে গেছিলেন। ওকে স্যার, কেউ কিছু বলবেন স্যার? This item is being treated as income. কারণ যদিও কস্ট বলেছি, আসলে কিন্তু 18 টাকা আমার হাতে আছে ধরে নিচ্ছি, এটা আমি 8% বিনিয়োগের সুযোগ পাচ্ছি। ওই যে ইন্টারেস্ট রেট মূলত ওটা ছিল আমার অপরচুনিটি কস্ট। তার মানে হলো আমি 18 টাকা বিনিয়োগ করলেই আমি 8 টাকা সুদ পাবো 100 টাকায়, তাহলে সেই হিসাবে এটা সুদ পাবো। আপনি এখানে কস্ট না লিখে আপনারা এখানে লিখে নিন ফিনান্স ইনকাম। ওকে স্যার তার মানে আমার শেয়ার ইস্যু মূলত হচ্ছে 18 মিলিয়ন। হ্যাঁ 18 মিলিয়ন, ঘরে আমার 18 মিলিয়ন আসছে, এইটা আমি বিনিয়োগ করে আমি ইনকাম করেছি। ঠিক আছে স্যার, এইভাবে ভাবুন। এটা হচ্ছে 18 মিলিয়নের বিনিয়োগের ইনকাম, আর এটা হচ্ছে পার ইয়ারের ডিভিডেন্ড। দেন দিস ইজ আওয়ার ফাইনাল ফিগার। ওকে, এবার আপনি আসুন, আমার হিসাবটা পরে মানে ওয়ার্কিংস দেখানো আছে স্যার, যেটা আমি বললাম, ওই জন্য ওপেনিং ব্যালেন্স, নেট প্রসিডস এই 18 দেখিয়ে দিয়েছি। এরপরে 1.4 একটা ক্যালকুলেশন দেখানো। ওকে, dividend paid. Okay. And the closing balance shows the liability for the statement of financial position. And now we have another simple problem. আপনার কাছে সিম্পল মনে হবে, কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা আসলে অনেক সময় হলে গিয়ে জার্নাল হঠাৎ চাইলে একটু সমস্যায় পড়ে যাই। তো এই ধরনের একটা কোশ্চেন আমার রাখা আছে এখানে, দেখুন একটু দেখুন। কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ফিনান্সিয়াল পজিশন, টোটাল অ্যাসেট 4 লাখ, এবং আমরা দেখতে পাচ্ছি লায়াবিলিটি পাশে অর্ডিনারি শেয়ার 1 টাকা করে, 2000 শেয়ার প্রিমিয়াম 500, রিটার্ন আর্নিংস 1500। নাও দ্য কোশ্চেন, another information, company has decided to purchase and cancel 1 lakh shares for টাকা 1,80,000. These shares had been originally issued at টাকা 100 টাকা। গল্পটা কি স্যার? এখানে কিন্তু পরে 3 শূন্য আছে নাকি স্যার? তার মানে আসলে বোঝা যাচ্ছে আমার শেয়ার অনেক আছে এখানে। আমার এখানে যদি 2 শূন্য থাকে, অর্ডিনারি শেয়ার কতটা আছে বলতে পারবেন এখানে? হাউ মেনি অর্ডিনারি শেয়ারস? স্যার 2 মিলিয়নই তো। 2 মিলিয়ন, মানে এখানে যা আছে মূলত ইয়েস, তত যত এখানে যা লেখা, তাই তো স্যার? এখানে 2 মিলিয়নের শেয়ার আছে। ওকে, তার মানে 2 মিলিয়ন মানে কত স্যার? এটা 20 লক্ষ। 20 লক্ষ স্যার। ওকে, 20 লক্ষ, তাই তো হচ্ছে। এরপরে 3 শূন্য বসে যাবে, রাইট? The company has decided to purchase and cancel 1 lakh shares. কোম্পানি কি করছে? তার 1 লাখ শেয়ার কিনে আনতে চায়। তার মানে কি? দিস ইজ কল্ড শেয়ার রিপারচেজ, ট্রেজারি স্টক। স্যার কনসিকুয়েন্সটা কি হবে? কোম্পানি has decided and cancel 1 lakh shares for 1,80,000, and these shares had been originally issued টাকা 150। কোম্পানি এখন 1 লাখ শেয়ার 1,80,000 ব্যাক করাচ্ছে, যেটা সে ইস্যু করেছিল কত টাকা দরে? 1.5 টাকা দরে, তাই তো স্যার? ওকে জি স্যার। তার মানে একটু বেশি টাকা পে করতে হচ্ছে মনে হয়। যাই হোক, দেখি। Required show the double entries to record the transaction and prepare the statement of financial position as it would appear after the above transaction. এই ট্রানজেকশনটার আমার জার্নাল এন্ট্রি দিব, পাশাপাশি এখানে কি এফেক্ট করে সেটা দেখাবো। তো গল্পটা কি তেমন কিছুই খুব কঠিন কি মনে হচ্ছে এটা স্যার? না, যখন পারচেজ করব তখন আমার একটা জার্নাল এন্ট্রি হওয়ার কথা। পারচেজ করলে ক্যাশ চলে যাবে নাকি? আমরা যখন পারচেজ করব ক্যাশ চলে যাবে, যেহেতু ক্যান্সেল করছি তার মানে স্টকও কমে যাবে। স্যার আমি বোঝাতে পারছি কিনা স্যার? যেহেতু আমি যখন শেয়ার রিপারচেজ করব বা শেয়ার ঘরে ফেরত আনবো, তখন একটা ঘটনা ঘটবে আমাদের। সেই ঘটনা হলো আমার শেয়ার ক্যাপিটাল তো ডেবিট থাকে না ক্রেডিট থাকে?
স্যার ক্রেডিট থাকে এখন তো ক্রেডিট কম। থাকে। এখন তাহলে ওকে যদি আমি রিপারচেস করা মানে আমার ঘরে আমার এই অর্ডিনারি শেয়ারটা কমে যাবে বাজারে, তাই তো স্যার? জি স্যার, তাহলে ডেবিট হবে। তাহলে ডেবিট হবে। ওকে ফাইন। এই কেনাবেচার সাথে প্রিমিয়াম জড়িত আছে না স্যার? আছে স্যার। আছে স্যার। এই কেনাবেচায় প্রিমিয়াম জড়িত আছে। ওকে ফাইন। তাহলে প্রিমিয়ামের একটা ঘটনা ঘটবে, যে শেয়ার ফেরত আনছি সেই শেয়ারে প্রিমিয়াম কত আছে বলুন তো? 50 পয়সা। 50 পয়সা। 80 পয়সা না কিন্তু, কারণ 1 টাকা আর এখানে 1.5 টাকা, তাহলে কত হবে? 0.5 পয়সা স্যার। 0.5। ওকে, তাহলে প্রিমিয়াম যখন আমি ইনিশিয়াল এন্ট্রি দিয়েছিলাম প্রিমিয়ামকে ক্রেডিট করেছিলাম না স্যার? জি স্যার, তাহলে এখন প্রিমিয়াম কি হবে? ডেবিট হবে। ডেবিট হবে। ওকে, আর যে টাকা ফেরত দিব সেটা আমি কি ক্যাশকে ক্রেডিট না ডেবিট করব? স্যার ক্রেডিট। শিওর স্যার? ক্যাশ কি ক্রেডিট হবে এখানে? স্যার ক্যাশ ক্রেডিট হবে। শিওর ক্যাশ ক্রেডিট হবে। উনি একটু কেন জানি থেমে গেলেন। ক্যাশ যাবে। স্যার আমি কনফিউজড হয়ে গেছি। না, কনফিউজ হয়েন না, কারণ খুব দুঃখ লাগে যখন দেখি আমরা ক্যাশ পেলাম কিন্তু আমরা লিখি ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, আবার ক্যাশ দিলাম লিখি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তখন আমাদের কষ্ট হয়। আমরা আসলে কি শেখাচ্ছি জানি না, সমস্যা হয়। একটু মাথায় রেখেন, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ওকে। এবার আপনি দেখুন অঙ্ক হয়ে গেছে কিন্তু আপনার জন্য, আপনার অঙ্ক হয়ে গেছে। দেখুন, ফর পারচেজ কেনার জন্য একটা যা আমরা যে ডেফিনিট দেখুন মেলে কিনা, শেয়ার ক্যাপিটাল, আমরা ক্যাপিটালকে 1 টাকা করে ডেবিট করে দিলাম। আমরা মনে এখানে একটা শূন্য বেশি দিয়ে ফেলেছি স্যার নাকি? জি স্যার, শূন্য একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, ফালায় দিয়েন পরে বাসায় নিয়ে। হ্যাঁ, আমাকে এখনই ফেলতে হবে স্যার? হ্যাঁ, ফেলে দিই স্যার। এখনই ফেলে দেন। হ্যাঁ, এখনই ফেলে দেন স্যার। কেউ কষ্ট করতে চায় না গো, হ্যাঁ? কেউ কষ্ট করতে চায় না। স্যার কষ্টের ব্যাপার না, পরবর্তীতে বাসায় কনফিউশন অ্যারাইজ হতে পারে যে আরে একটা না। কিভাবে আসলো, কোথা থেকে আসলো। আপনি কি সেই বয়সে আছেন নাকি গো? হ্যাঁ, আছেন সেই বয়সে বলুন তো স্যার? নিশ্চয়ই নেই স্যার। আমরা বিশ্বাস করি আপনি ইউ আর ওয়েল ইকুইপড উইথ দিস, উইথ ইউর নলেজ। ওকে স্যার, পেরেছি স্যার, ভয় পাচ্ছি, পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম এন্ট্রি মানে ক্লিয়ার। দেখুন আপনাদের মিলো কিনা দেখুন একটু। শেয়ার ক্যাপিটাল ডেবিট, শেয়ার প্রিমিয়াম ডেবিট, ক্যাশ ক্রেডিট, এন্ড দিস রিটেন আর্নিংস উইল বি আওয়ার ব্যালেন্সিং ফিগার, রাইট? ওকে, আচ্ছা, ক্যাপিটাল রিজার্ভ ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় আছে স্যার? স্যার একজন একটু শেয়ার করবেন নাকি স্যার? স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে স্যারেরা? জি স্যার। এই ক্যাপিটাল রিজার্ভ একটু বলুন তো স্যার, আমার এই মুহূর্তে ঠিক হঠাৎ কেন জানি খুব বেশি নিতে পারছি না মাথায়, বলুন তো একটু স্যার। স্যাররা বলবেন একটু এখানে। স্যার ক্যাপিটাল রিজার্ভ রিটেন আর্নিংস এর যে টাকাটা ওটা তো না স্যার, ব্যাপারটা একটু বলে একটু মাথায় রাখবেন, বই খুলে নোটটা পাবেন। এই যে শেয়ার ক্যাপিটালটা না, এইটা দেওয়া মানে কি তার কিন্তু মালিকানা নষ্ট হয় না, কারণ শেয়ার রিপারচেজ হলে ওইটাকে আবার রিইস্যু করার সুযোগ থাকে স্যার, শিওর। এবং দেখবেন আপনি ট্রেজারি স্টক অ্যাসেট পাশে থাকে, আপনি খেয়াল করেছেন কোনো ব্যালেন্স শিট এবং তো পেয়েছেন কোথাও যে ট্রেজারি স্টক অ্যাসেট পাশে থাকে? যদি কোনো মনে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গিয়ে আপনাদের 4th ইয়ারে কোনো বইতে নিশ্চয়ই পাওয়ার কথা ছিল। ট্রেজারি স্টক আসলে এর মালিকানা নষ্ট হয় না। আপনি বইয়ের একটু দেখবেন 487 পাতায়, যেহেতু যখনই ক্যাপিটালকে ডেবিট করলাম মনে হলো যেন ডেবিটটা আমার ক্যাপিটাল কমে যাচ্ছে, কিন্তু আসলে আমরা এটা যখন ব্যালেন্স শিট শো করব তখন ওইটাতে বিয়োগ করার সুযোগ থাকবে না।
তখন এইটাকে ক্যাপিটাল রিজার্ভ নামে একটু একটু ট্রান্সফার করে রাখতে হয় শুধু। আবারও বলি, এইটা আপনি পাবেন হলো বইয়ের 487 বা 86 পাতায় এই ব্যাখ্যাটা দেওয়া আছে। ওই জন্য বললাম যে আমি একটু বইয়ের সাহায্য নিলাম এই মুহূর্তে, যে যেহেতু এইটা ওখানে বলা আছে এটা শেয়ার রিপার্চেজ মানেই মালিকানা নষ্ট হয়ে যাওয়া না, ওই শেয়ার গুলোকে আমার রিইস্যু করার সুযোগ থাকে। ঠিক আছে স্যার? কিন্তু এই মুহূর্তে যদি আমি এইভাবে ফেলে রাখি, মনে হবে যেন আমি যখন ব্যালেন্স শিট ফর্ম করব পুরোনো ক্যাপিটাল থেকে এটা বিয়োগ করে দেখানোর একটা সুযোগ তৈরি হবে, যে কারণে ওইটাকে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করে রাখা হয়। তখন এই শেয়ার এইটাকে নাম দেওয়া হয় ক্যাপিটাল রিজার্ভ এবং রিটেন আর্নিংস এ কনভার্ট করে রাখা হয় শুধু, আর কিছু না। এটা আবারও বলি, বইয়ের ভিতরে একটা নোট দিয়ে আপনি দেখবেন ওইখানে এই কথাগুলো আছে যে IFRS নরমালি পারমিট দিস ট্রান্সফার, ওইখানে এই ব্যাখ্যাটুক দেওয়া আছে। ঠিক আছে স্যার? এই এন্ট্রির জন্য ব্যাখ্যাটুক আমি আলাদা করে দিচ্ছি না, এটা বইতে আপনি একটু দেখবেন। ইউ শুড গো থ্রু ইউর টেক্সট থ্রু পেজ নাম্বার 467 and now the statement of financial position। এবার চলে আসুন ফিনান্সিয়াল পজিশনে আপনি কিভাবে দেখাবেন। অর্ডিনারি শেয়ার দেখেন কমে গেছে, খেয়াল করুন। ওই যে যেটা কমে গেল সেটা কোথায় নিয়ে রাখলাম স্যার? দেখুন একটু, ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ নামে, তার মানে ওকে সরিয়ে রেখে আমরা ক্যাপিটাল রিজার্ভে কনভার্ট করে দিয়েছি। আর রিটেন আর্নিংস হলো আপনার এখান থেকে আগের যে 1,500 টাকা ছিল, এই হলো 100 আর এই হলো 30, মোট কত হয় আমার রিটেন আর্নিংস? কত ডেবিট হয়ে আছে? 130। এই 130 বিয়োগ করলে আমার এই ব্যালেন্সিংটা এখানে। এবং আপনি আবারও বলি, এই ব্যাখ্যাটুক পাবেন, IFRS ব্যাখ্যাটুক আলাদা করে দিয়ে বলেছে যে ইন কেস অফ শেয়ার রিপারচেজ দিস ব্যালেন্স উইল বি ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ বাই ডেবিটিং রিটেন আর্নিংস। ঠিক ওইভাবে বলা আছে, একটু দেখে নেবেন স্যারেরা। এবং এই অঙ্কটুকু পরীক্ষায় আসার মতো একটু অঙ্ক, 5 থেকে 6 মার্কের মধ্যে। তো স্যার আমরা মনে হয় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এবং প্রায় দিন যেটা হচ্ছে ইদানিং আমরা আপনাকে সুন্দর করে একটা ধন্যবাদ দিতে পারি না। তো আপনাদের সবাইকেই ধন্যবাদ দিচ্ছি এই কারণে, এত কষ্ট করেও আমার এই জানি না কতটা আমি আপনাদেরকে শেখাতে পেরেছি। মেবি উই উইল গেট অ্যানাদার or additional another class, that is 30th class on next Wednesday. Okay, তো সেই পর্যন্ত সবাইকেই ধন্যবাদ দিলাম, অভিনন্দন থাকলো, আশা করি জয়েন করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।